মাহি ধীরে ধীরে তার মুখোমুখি দাঁড়িয়ে পড়ল। সকালের মৃদু ম্লান আলোয় দুই বোনের চোখ একসাথেই আটকে গেল। মাহি আলতো করে মনের গাল ছুঁয়ে ফিসফিস করে বলল, একে বলে ভাগ্য। আমি একজন মানুষকে পাওয়ার জন্য নিজের নিজের সব সম্মান ভুলে পেয়ে পর্যন্ত ধরেছিলাম, তবুও সে একবারেও পিছন ফিরে তাকায়নি। অথচ এমন একজন ছেলে আছে যে তোকে হারানোর ভয়ে কাঁদে। মন নিঃশ্বাস আটকে শুনছে। মাহি আবার বলল, তুই ভাবতে পারছিস তুই কতটা লাকি? সে তোকে অন্য ছেলেদের সাথে কথা বলতে দেখলে অস্থির হয়ে যায়, তোকে বকা দেয়, মানে সে তোকে ভালোবাসে। সে ভয় পায় কেউ যেন তোকে তার কাছ থেকে কেড়ে না নেয়। ভালোবাসা না থাকলে কেউ এতটা অধিকার দেখায় না। মন নিচের দিকে তাকিয়ে ধীরে বলল, কিন্তু ছেলে মানুষ কেন কাঁদবে? ভালোবাসলে কি কাঁদতে হবে? মাহি তপ্ত শ্বাস ফেলল। এই মেয়েটা অবুঝের মতো কথা বলে। মেয়েটা তার যমজ বোন, অথচ নিজের কোনো গুণ দেখতেই পায় না। সে ধীরে ধীরে বলে, ছেলে মানুষ সহজে কাঁদে না বোন। তারা কাঁদে তখন যখন ভেতরটা সত্যি ভেঙে যায়, যখন বুঝতে পারে তাদের জীবনে সবচেয়ে মূল্যবান মানুষটা হয়তো হারাতে বসেছে। তখন কাঁদে। জিত যখন সব গলে যায়, কান্না চলে আসে নিজের অজান্তেই। এই আমাকে দেখ না, আমি ভালোবাসি, তার জন্য আমাকে কাঁদতে হয় রোজ। তাই রাকিব ভাইয়া তোকে ভালোবাসে, সেই জন্যই কাঁদছে। মন অবিশ্বাস চোখে তাকালো। সত্যি? একদম সত্যি। কান্না দুর্বলতা নয়, কারো কারো জন্য কাঁদা মানি তাকে সত্যি মন থেকে চাওয়া, তাকে নিজের করে পাওয়া। মুহূর্তেই মন মন খারাপ করে বলল, কিন্তু আমি তো দুদিন ধরে রাকি ভাইয়ার সাথে কোনো কথা বলিনি। সে অনেকবার কল করেছে, মেসেজ দিয়েছে, আমি ইচ্ছে করেই ধরিনি, বরং আরও বিরক্ত হয়ে ফোনের কাছেই যাইনি। এখন কি হবে? মাহি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর নরম গলায় বলল, আমি তোকে বলবো না যে তুই তাকে ভালোবাস, ভালোবাসা নিজ থেকে বুঝে আসবে। তবে একটা কথা ভাব, কোনো ছেলে তোর জন্য করতে পারে, হাজারজন বলবে তোকে ভালোবাসি, কিন্তু সেখান থেকে একজন থাকবে যে তোর অনুভূতি, যে তোর অভিমান বারবার কল দিয়ে ভাঙাবে। তুই কথা না বললে অপেক্ষা করবে, তোকে অন্য কারো হতে দেখলেই কাঁদবে। যে মানুষটা তোকে হারানোর ভয় পাবে সেই তোকে গুরুত্ব দিবে। সে চায় না তুই অন্য কারোর সাথে জড়িয়ে পড়িস, কারণ তার চোখে তুই শুধু একটা মেয়ে না, তুই তার নিজের মানুষ। ভালোবাসার মানে শুধু মিষ্টি কথা নয়, ভালোবাসার মানে ভয়, অভিমান আর অপেক্ষা। মন ধীরে ধীরে ফিসফিস করে বলল, তাহলে রাকি ভাইয়া কি সত্যি সত্যি আমাকে ভালোবাসে? মাহি মৃদু হেসে উত্তর দিল, এই প্রশ্নের উত্তর তুই নিজেই খুঁজে নিতে হবে। তবে একটা কথা মনে রাখিস, যেই মানুষটা তোকে হারানোর ভয় পায় তাকে অকারণে কষ্ট দিস না, কারণ সবাই কাঁদতে পারে না, আর সবাই কারোর জন্য কাঁদেও না। মনের কণ্ঠ কেঁপে উঠল। চোখে ভয়, দ্বিধা আর অজানা আশঙ্কা। কিন্তু আমি যদি রাকিব ভাইয়ার সাথে কথা বলতে বলতে দুর্বল হয়ে পড়ি, তখন কি হবে? তখন ভাইয়া বা আম্মা, ছোট বাবাই, তারা কি মেনে নেবে? মনের ভেতরে তখন অস্থির ঝড় উঠে গেছে। মাহি ধীরে ধীরে তার দিকে তাকালো, চোখে এক ধরনের পরিণত শান্তি। সে এগিয়ে এসে মনের কাঁধে হাত রাখল। তোকে কারো কথা ভাবতে হবে না, তুই তোর মনকে প্রশ্ন কর, তোর মন কি চায়। কার সাথে কথা বললে তোর মুখে হাসি আসে, কে তোকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, কে তোর না বলা কষ্টগুলো বুঝতে পারে, কার সাথে কথা বললে তুই হাসতে পারিস, সুখী আর নীরবতা মনে করে। মন চুপ হয়ে গেল। প্রশ্নগুলো যেন তার বুকের ভেতর ঢেউ তুলল। সেই নিজের হৃদয়ের শব্দ শুনতে চেষ্টা করলো। রাকিবের কণ্ঠ, তার অভিমান, তার কান্না, সব একসাথে ভেসে উঠল মনে। মাহি আবার বলল, ভালোবাসার মানে শুধু সাহস নয়, অধিকারও। কিন্তু ভয় পেয়ে নিজের অনুভূতিকে অস্বীকার করিস না। যদি তুই তাকে সত্যিকারে গুরুত্ব দিস, তাহলে একদিন না একদিন পরিবারকেও বুঝাতে পারবি। তবে আগে নিজেকে বুঝতে শিখ। এক মুহূর্ত আর দাঁড়িয়ে থাকলো না মন। তার বুকের ভেতর হঠাৎ অদ্ভুত তাড়না কাজ করলো। সে দৌড়ে ছাদ থেকে নেমে গেল। তার ওড়না
পেছনে উঠতে লাগলো। পায়ের শব্দ সিঁড়িতে প্রতিধ্বনিত হলো। মাহি সেদিকে তাকিয়ে মুচকি হাসলো। সেই হাসিতে আনন্দের চেয়ে প্রার্থনাই বেশি। তারপর ধীরে ধীরে মুখ তুলে রোদ মিশানো আকাশের দিকে তাকালো। সূর্য অনেকটাই তীক্ষ্ণ, আলো যেন ধীরে ধীরে উদ্যত হচ্ছে। মাহি বড় বড় শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। বুকের ভেতর পুরনো ক্ষত আবার টনটন করে উঠল। সে নিজের ভালোবাসাকে পায়নি, তবুও চায় না তার মতো করে আর কেউ দহনে পোড়াক। ভালোবাসার আগুন বড়ই অদ্ভুত। বাইরে থেকে উষ্ণ মনে হয়, ভেতরে ভেতরে পুড়িয়ে ছাই করে দেয়। শেষবারের মতো আকাশের দিকে তাকিয়ে আদিলের কথা ভাবতে ভাবতে সে ফিসফিস করে বলল, ভালোবাসা বুঝিনি। আমি আপনার জন্য মরে গেলেও আপনাকে আমি নিঃসন্দেহভাবে প্রমাণ করে দিয়ে যাব ভালোবেসে পাপ করিনি আমি, আপনি নয়। তাই কল্পনাও তো আমার পাপ। তার চোখ ভিজে উঠল, কিন্তু সে কাঁদল না। এখন আর কান্নার বিলাসিতা নেই। মাহি জানে তার সামনে ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে, এমন সিদ্ধান্ত যার পরিণাম খুব একটা ভালো হবে না। তবুও সে পিছিয়ে যাবে না, কারণ সে ভালোবেসেছে। আর ভালোবাসা কখনো কখনো মানুষকে সবচেয়ে সাহসী আবার সবচেয়ে অসহায়ও করে তোলে। এক পা দু পা বড় বড় পা ফেলে সে ছাদে ছেড়ে নিচে নেমে গেল। পেছনে পড়ে রইল রক্তিম আকাশ, নিঃশব্দ সাক্ষী হয়ে একটি মেয়ের নিঃশব্দ আত্মত্যাগের। অয়ন নিজের কেবিনে চুপচাপ বসে আছে, মাথা দুই হাতের মাঝে গুজে রেখেছে, চোখ দুটো অন্যমনস্ক। টেবিলের ওপর ফোনটা উল্টো করে রাখা, কিন্তু মনটা বারবার সেদিকেই ছুটে যাচ্ছে। কয়েকবার ফোন দিয়েছিল আহিকে, একবারও রিসিভ করেনি। সদ্য বিয়ে করেছে বেচারা, অথচ বউটার সঙ্গে একটু প্রেমও করতে পারছে না। ঠিক তখনই দরজা হঠাৎ করেই খুলে গেল। জুই তড়িঘড়ি করে ভিতরেই ঢুকে পড়ল, তার চোখে মুখে তীব্র উৎকণ্ঠা। স্যার, এবার অন্তত অপারেশনটা করে আসেন। একটা মানুষের জীবন মরণ অবস্থা, আর আপনি এখানে বসে বউকে নিয়ে ভাবছেন। অয়ন মুখ তুলে তাকালো, চোখে বিরক্তি। সে মেজাজ বিগড়ে গেল। পেতনি, তুই একটু চুপ করবি? বুড়ি বিড়ি হয়ে গেলে তবু বিয়ের কথা মাথায় আনিস না। আর এদিকে আমি বউটাকে একটু বেশি ভালোবাসি বলেই তোর হিংসা হচ্ছে। জুই কয়েক সেকেন্ড চুপ করে রইল, তার মুখের রং পাল্টে গেল। সেই নিচু স্বরে বিড়বিড় করে বলল, সত্যিই হিংসে হচ্ছে, কিন্তু কোনো লাভ হবে না, কারণ তুই অনেক আগেই অন্য কারো হয়ে গিয়েছিস। তোকে আমার মনের কথাটাও বলতে পারলাম না, আফসোস। কথাগুলো খুব আস্তে বলার জন্য অয়নের কানে পৌঁছালো না। সে হুট করে কপাল কুঁচকে তাকালো। কি রে শালি, তুই আবার কোন ভাতারের কথা ভাবছিস? জুই সজ্ঞানে ফিরতেই হকচকিয়ে উঠল। পরক্ষণেই সে অয়নের কথা পাত্তা না দিয়ে তার হাত টেনে ধরে কেবিন থেকে বেরিয়ে যায়। এই মাতারি, ছাড় আমাকে। আমি বউয়ের সাথে একটু রোমান্স না করে অপারেশন করবো না। সে প্রায় চেঁচিয়েই বলল। জুই থমকে দাঁড়িয়ে তীক্ষ্ণ চোখে তাকালো। চুপ কর, নির্লজ্জ। সারা রাত বউয়ের কাছে থেকে কোন বাল ফলাইছিস যে এখন আবার রোমান্স করা লাগবে? আরে শালি, ছাড় প্লিজ। বউটার কাছে না গেলে মনে হয় মরে যাব। তার কথায় করিডোরের দুজন নার্স হেসে ফেলল, কিন্তু জুইয়ের মুখে হাসি নেই, তার চোখে চাপা কষ্টের ছায়া। তবু তার মুখে পেশাদায়িত্বের মুখোশ। মরার আগে পেশেন্টকে বাঁচিয়ে দিয়ে যা। জুই দাঁতে দাঁত চেপে কথাটা বলেই অয়নের হাত শক্ত করে টেনে ধরলো। এখন টেনে হিচড়ে অপারেশন থিয়েটারের সামনে এসে দাঁড় করালো। সামনে উদ্বিগ্ন মুখগুলোর ভিড়। পেশেন্টের বাড়ির লোকজন কেউ চুপচাপ দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে, কেউ বা হাত জোর করে দোয়া পড়ছে। এক কোণে দুজন মহিলা কান্নায় ভেঙে পড়েছে। অয়ন এক পলক সবার দিকে তাকালো, তারপর জুই প্রায় ঠেলেই তাকে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকিয়ে দিল। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই অয়ন আবার বের হয়ে এলো। সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। সে পেশেন্টের বড় ভাইয়ের সামনে গিয়ে নাক কুচকে গম্ভীর ভঙ্গিতে বলল, ভাই, আপনাদের রোগীকে আর কিছু সময় ওয়েট করতে বলেন। আমি একটু বউয়ের সাথে রোমাঞ্চ করে চলে আসবো। আজ সারাদিন বউয়ের কাছ থেকে একটা চুমও পাইনি। মুহূর্তেই চারপাশ নিস্তব্ধ। কেউ যেন বুঝতেই পারছে না এটা মজা না সত্যি। পেশেন্টের বড় ভাই হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল, ঠোঁট কাঁপছে। তিনি আতঙ্কিত কণ্ঠে বলল, এসব কি বলছেন ডক্টর? আপনি এখন অপারেশন করতে পারবেন না। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে বুঝে জুই দৌড়ে সামনে এলো। সরি ভাইয়া, অয়ন আপনাদের সাথে একটু ফান করছে, টেনশন করবেন না। ও এমনই সিরিয়াস মুহূর্তে আজে বাজে কথা বলে ফেলে। তারপর দাঁতে দাঁত চেপে অয়নের দিকে ঘুরে ফিসফিস করলো, এই শালা, লুচ্চামি রেখে ভেতরে চল।
অয়ন ঠোঁট চেপে হাসলো, কিন্তু জুয়ের চোখের কঠোরতা দেখে আর কিছু বলল না। দুজন একসাথে অপারেশন থিয়েটারের ভিতরে ঢুকে গেল। বাইরে থাকা মানুষগুলো আরও অস্থির হয়ে উঠল। যে ডক্টর অপারেশন করার আগে বউয়ের কথা ভাবে, সে কি তার ভাইকে বাঁচাতে পারবে? মহিলাটা আবারও কান্নায় ভেঙে পড়ল। অপারেশন থিয়েটারের লাল বাতিটা জ্বলে উঠতেই সবার বুক ধরফর করতে লাগলো। কিন্তু তারা জানে না, অয়ন যতই বাইরে হালকা বেহায়া বউ পাগল ভঙ্গিতে কথা বলুক, অপারেশনের টেবিলের সামনে দাঁড়ালে সে একদম অন্য মানুষ। ভিতরে ঢুকেই তার মুখের হাসি মিলিয়ে গেল, চোখে স্থিরতা, কণ্ঠে দৃঢ়তা। ফোকাস। সে নিজেকেই বলল। জুই একপাশে দাঁড়িয়ে তাকে দেখছে। এই রূপটাই সে সবচেয়ে বেশি চেনে। দায়িত্বের সময় অয়ন আর কারো না, শুধু তার পেশার। কয়েক ঘন্টা পর অপারেশন থিয়েটারের দরজা খুলল। সবাই ছুটে এগিয়ে এলো। পেশেন্টের বড় ভাই উদ্গ্রীব কণ্ঠে জিজ্ঞেস করলেন, ভাই, আমাদের রোগী কি বেঁচে আছে? অয়ন বিরক্তি কণ্ঠে বলে উঠল, আপনাদের রোগী বেঁচে আছে নাকি মরে গেছে ওটা আমি কিভাবে বলবো? আপনাদের সেটা ভাঙা রোগীকে গিয়ে জিজ্ঞেস করেন। বাড়লার জন্য বোর্ডের কাছে যেতে পারলাম না। তার কথা শুনে লোকটা অপ্রস্তুত হয়ে এক পা পিছিয়ে গেল। অয়ন আর একবারও কারোর দিকে তাকালো না। সোজা হসপিটালের করিডোর পেরিয়ে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে এলো। অনেক হয়েছে, আর এক মুহূর্ত সে বউহীন থাকতে পারবে না। গাড়িতে উঠেই সে আর আর দেরি করলো না। ইঞ্জিন স্টার্ট দিতে গাড়ি ছুটল বাসার দিকে। প্রায় 20 মিনিট পর গাড়ি এসে থামলো শেখ মঞ্জিলের সামনে। ব্রেক কষার সাথে সাথে সে দরজা খুলে বেরিয়ে পড়ল। গাড়ির দরজা বন্ধ করারও সময় নেই। দ্রুত পায়ে দৌড়াতে লাগলো সিঁড়ির দিকে। তার চোখে মুখে একরাশ উন্মাদনা। সে দৌড়ে যেতে মাঝপথে হঠাৎ করে কার সাথে সজোরে ধাক্কা খেলো। দুজন তাল সামলাতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ল। অয়ন রাগে দাঁত খিচিয়ে উঠল। নিচে পড়ে থাকা আদিলকে দেখে মেজাজ আরও বিগড়ে যায়। সে আদিলের দিকে তাকিয়ে চেঁচিয়ে উঠল, সৌন্নতি, হাসার টাইম পেলে না? শুভ কাজে সবসময় ব্যাকরা দিতে খাম্বায় দাঁড়িয়ে যাস। সর এখান থেকে। মেঝেতে বসে থাকা আদিল হতভম্ব হয়ে তাকিয়ে আছে। কি হলো, কেন হলো, কিছুই বুঝে উঠতে পারছে না। তার চোখে বিষয়। অয়ন সেসব তোয়াক্কা না করে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো এবং এক মুহূর্ত নষ্ট না করে নিজের রুমের দিকে হাঁটা দিল। আদিল এখনও মেঝেতে বসে স্তব্ধ। অয়ন রুমের সামনে এসে দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। একবার এদিক ওদিক তাকালো। বিছানা, সোফা, বারান্দা সব জায়গায় ফাঁকা, কোথাও আহিনি। তার মুখের উজ্জ্বলতা মুহূর্তেই ম্লান হয়ে গেল। সে বিরক্ত স্বরে বলল, ও নো, এখন এই মাতারিকে কোন মনে খুঁজে বেড়াবো? বউ, কই তুই? আমার যে অক্সিজেন শেষ হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে গা থেকে ব্লেজার খুলে ছুঁড়ে ফেললো। চুলে হাত চালালো, বুকের ভেতর ধরফরানি বাড়াচ্ছে। ঠিক তখনই দরজার দিক থেকে মৃদু পায়ের শব্দ ভেসে এলো। অয়ন ঘুরে তাকালো। দরজায় দাঁড়িয়ে আছে আহি, চোখে একটু লাজুক চাহনি নিয়ে। এক মুহূর্তের জন্য সময় থেমে গেল। পরের মুহূর্তেই অয়ন যেন ঝড়ের মতো তার দিকে ছুটে গেল। এক হাত দিয়ে আহির কোমর জড়িয়ে তাকে আলতো করে তুলে নিল। এই আয়ন ভাই কি করছেন? আমি তো বাকি কথা শেষ করার আগেই সে তাকে বিছানায় শুইয়ে দিল। অয়ন দুই হাত বিছানার দুই পাশে রেখে ঝুঁকে পড়ল তার উপর। তার চোখে তখন তীব্র আকাঙ্ক্ষা, কিন্তু সেই তীব্রতার ভেতরে গভীর ভালোবাসা লুকানো। আহি কিছু বলার আগেই হুট করে অয়ন তার অধর স্পর্শ করল। তীব্র অধিকারী এক চুম্বন যেন সারা দিনের জমে থাকা ব্যাকুলতা ঢেলে দিচ্ছে। আহি বিস্ময়ে কেঁপে উঠল। তার দুই হাত অয়নের কাঁধে উঠে এলো। অয়নের হঠাৎ ঝড়ের মতো আগ্রাসী আলিঙ্গনে আহি প্রথমে কিছু বুঝতেই পারেনি, কিন্তু পর মুহূর্তে তার শ্বাসকষ্ট শুরু হলো। বুকটা চেপে আসছে, যেন বাতাস ঢুকছে না ঠিক মতো। সে ছটফট করে উঠল, কিন্তু অয়ন তখনও নিজের উন্মত্ত আবেশে তাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে আছে। আহির চোখে পানি এসে গেল। সে দুই হাতে অয়নের কাঁধে ধাক্কা দিল, বুকের কাছে আঘাত করলো, কিন্তু অয়ন যেন বুঝতেই পারছে না কতটা শক্ত করে চেপে ধরেছে। অবশেষে আহি নিজের সমস্ত শক্তি দিয়ে তাকে জোরে ধাক্কা মারতেই অয়ন হুঁশে ফিরে এলো। হুট করেই তাকে ছেড়ে দিল। আহি সঙ্গে সঙ্গে উঠে বসে জোরে জোরে কাশিয়ে উঠল। মাথু। সে মুখ বাঁকিয়ে পাশে সরে গেল, শ্বাস ঠিক করার চেষ্টা করলো। চোখ মুখ কুঁচকে বিরক্তিতে এসে আবারও বলল, ছি 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 আয়ন ভাই, আপনার থুতু খাওয়ার জন্য এইভাবে ছুটে আসলেন আপনি? আমি তো ভাবছিলাম আমার জন্য মিষ্টি টিষ্টি এনেছেন আপনি।
অয়নের চোখে আবার সেই দুষ্টু ঝিলিক ফিরে এলো। কয়েক সেকেন্ড আগে যে মানুষটা অস্থিরতায় কাঁপছিল সে এখন ঠোঁট পাকিয়ে হাসছে। সে আবার ধীরে ধীরে এগিয়ে এলো। আহি ঠোঁট ফুলিয়ে বসে আছে। অয়ন হালকা ঝুঁকে তার ফুলে রাখা ওষ্ঠে পরপর কয়টা ছোট ছোট চুমু দিল। এবার আগের মতো হিংস্র নয়, বরং দুষ্টুমি মিশানো কোমলতায়। তারপর খুব কাছে মুখে নিয়ে ফিস ফিস করে বলল, তোর মতো শ্যাটা ভাঙাদের মাথায় এমন চিন্তায় আসবে? লিপকিস করাকে কেউ থুতু খাওয়া বলে পাগলি? ওটাকে বলে এক্সট্রা ভালোবাসা, এক্সট্রা। আহি দীর্ঘশ্বাস ছেড়ে চোখ বড় বড় করে তাকালো। এক্সট্রা ভালোবাসা নাকি ছাই? আমাকে মেরে ফেলার ধান্দায় আছেন আপনি? মুহূর্তের মধ্যেই অয়ন দুষ্টু হাসি হেসে আহির কোমর আঁকড়ে ধরল। তার চোখে সেই চেনা দুষ্টু মিছিল। চল মেরেই ফেলে তাহলে। সে ফিসফিস করে বলতেই আহি বুঝে ওঠার সাথে সাথে আটকে উঠে চিৎকার দিয়ে সরে গেল। তার সেই হঠাৎ চিৎকার পুরো বাসা যেন কেঁপে উঠল। পরক্ষণেই দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে পড়ল আদিল আর সাজ্জাদ। দুজনের মুখেই চারদিকে তাকিয়ে অয়নকে লক্ষ্য করে চেঁচিয়ে উঠল, এই ভাইয়া, পীড়িত করছো তো পীড়িত করো, কিন্তু তোমার বউ এভাবে চিৎকার করছে কেন? তোমার প্রবলেম নাই হতে পারে, কিন্তু আমার অনেক প্রবলেম হয়। বিয়ের বয়স তো হয়ে গেছে, অথচ আমার বিয়েটা করিয়ে দাও না। আর তোমাদের এই যন্ত্রণা দেখে তো মনে হয় এ বাসায় থাকতেই পারবো না। আহি তখন লজ্জায় কুকড়ে অয়নের পিছনে গিয়ে লুকিয়েছে। তার গাল টকটকে লাল, মনে হচ্ছে মাটি ফাঁক হয়ে গেলে এখনই ঢুকে পড়বে। এমন দিনে দুপুরে এমন পরিস্থিতিতে পড়বে স্বপ্নেও ভাবিনি। সাজ্জাদ এবার কস্টিপ অয়নের দিকে ছুড়ে দিয়ে মুখ বাঁকালো। এরপর থেকে যাই করো, তোমার বউয়ের মুখে এটা লাগিয়ে দিয়ে করবে, যাতে গলার জোর রুমের বাইরে না যায়। অয়ন আর আদিল দুজনেই হতভম্ব। সাজ্জাদের মুখ দিয়ে এমন কথা বেরোবে কেউ ভাবেনি। তারপর সাজ্জাদ কটকট করে রুম থেকে বেরিয়ে গেল। আদিলও পেছন পেছন বেরোতে গিয়ে দরজার কাছে থেমে পেছনে তাকিয়ে বলল, ভাই, বোনটা আমার অনেক ছোট, একটু বুঝে শুনে টর্চার করিস। অয়ন সাথে সাথেই গর্জে উঠল, শালা ভাগ এখান থেকে। ছোট না ছাই, তো শাওয়িগিরি দেখাতে না আসলে এতক্ষণে ফরজ কাজ হয়ে যেত আমার। আদিল চলে যেতেই অয়ন পিছনে ফিরতেই দেখলো আহি নেই। এক দৌড়ে বিছানা থেকে নেমে দরজা দিয়ে ছুটে পালিয়েছে সে। অয়ন কয়েক সেকেন্ড হ্যাবলার মতো দাঁড়িয়ে রইল। তারপর মাথা চুলকে বিড়বিড় করলো, যা শালা, বউকে ধরাটা কি উধাও? যতই পালে পালে করিস না বউ, রাত হলে কিন্তু আমার কথায় নাচতে হবে। মন গুটি গুটি পায়ে রাকিবের রুমের সামনে এসে থেমে যায়। দরজাটা আধা খোলা, ভেতর থেকে কোনো শব্দ আসছে না। তবুও তার বুকের ভেতর ধক ধক শব্দ হচ্ছে। পেছন থেকে রাকিবের বোন আর মাহি তাকে ভিতরে যেতে বলছে, কিন্তু মনের পা যেন মেঝেতে আটকে গেছে। অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে সে দরজাটা ঠেলেই ভিতরে ঢোকে। রাকিব রুমের এক কোণে রকিং চেয়ারে বসে আছে, কপালে হাত রেখে যেন গভীর চিন্তায় ডুবে আছে। চোখ দুটো লালছে, চেহারায় ক্লান্তির ছাপ স্পষ্ট। দুদিনে মানুষটা যেন অনেকটাই বদলে গেছে। মন খুব আস্তে আস্তে তার পিছনে গিয়ে দাঁড়ায়। তার গলা শুকিয়ে কাঠ, হাত পা ঠান্ডা হয়ে আসছে। জীবনেই প্রথম সে এতটা ভয় পাচ্ছে। কাঁপা কাঁপা কণ্ঠে খুব ধীরেই বলে ওঠে, রাকিব ভাইয়া। শব্দটা যেন রুমের ভেতর প্রতিধ্বনিত হয়। সঙ্গে সঙ্গে রাকিব তড়িঘড়ি করে পেছন ফিরে তাকায়। চোখের সামনে মনকে দেখে সে কিছুক্ষণ স্থির হয়ে থাকে, যেন বিশ্বাসই করতে পারছে না। সে চোখ কচলে আবার তাকায়, না, ভুল দেখছে না, সত্যিই মন। মুহূর্তের মধ্যে সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে দৌড়ে এসে মনকে চাপটে জড়িয়ে ধরে। মুন, তুমি? তার কণ্ঠ ভেঙে যায়, বুকের ভেতর জমে থাকা কষ্ট যেন একসাথেই বেরিয়ে আসে। সে হু হু করে কাঁদতে শুরু করে। সরি মুন, আই এম রিয়েলি সরি। তোমার যার সাথে ইচ্ছা কথা বলো, তবু আমার সাথে কথা বলা বাদ দিও না। তুমি জানো এই 2 দিন ধরে আমার বুকটা কতটা ব্যথা করেছে। ফোন দিলে রিসিভ করো না, মেসেজ দিলে সিন করো না, এমনকি তোমাদের বাসায় গেলাম, তবু এক পলকের জন্য আমাকে দেখা দিলা না। এত নিষ্ঠুর তুমি কিভাবে হলে? ভালোবাসা কি পাপ? হ্যাঁ, তুমি আমাকে পছন্দ নাও করতে পারো, তাই বলে কি আমাকে একটা সুযোগও দেবে না? রাকিব একদমই বলে থামে। তার কণ্ঠে ভালোবাসার আকুতি মিশে আছে। মন অবাক হয়ে তাকিয়ে থাকে। মানুষটার চোখে আজ কেবল অসহায়তা। মাহি যেভাবে আদিলকে পাওয়ার জন্য আকুতি করত, ঠিক তেমন করেই আজ রাকিব তার কাছে আকুতি করছে। রাকিব আবার বলে ওঠে, ট্রাস্ট মি মুন, তুমি একটাবার আমার হয়ে দেখো, দেখবে আমার প্রতি কোনো অভিযোগ করার সুযোগটাই পাবে না তুমি। মন তার শক্ত আলিঙ্গনে হাঁসফাঁস করতে করতে কষ্ট করে বলে, একটু ছাড়ুন আমাকে।
সঙ্গে সঙ্গে রাকিব যেন হুঁশ ফিরে আসে, দ্রুত তাকে ছেড়ে দেয়, কয়েক কদম দূরে সরে গিয়ে দাঁড়ায়, মাথা নিচু করে ফেলে, মন একটু উঁচু হয়ে দাঁড়ায়। রাকিব তার থেকে লম্বা, তার কষ্ট করে হাত বানিয়ে নিজের আঁচল দিয়ে তার অশ্রুটুকু চোখ মুছে দেয়। স্পর্শটা খুব কোমল। সে নরম গলায় ফিসফিস করে বলে, আমার আপনাকে পছন্দ নাই এটা ঠিক, তবে আমি আপনাকে ঘৃণাও করি না। আমার জীবনে প্রেম ভালোবাসা বলতে কিছু নেই, ইভেন এসব আমার ভালোও লাগে না। আমি কখনো স্বপ্নও দেখিনি কাউকে নিয়ে, তবে আপনাকে একটা সুযোগ দিচ্ছি। রাকিবের চোখ বিস্ময় বড় হয়ে যায়, সত্যি? মন সঙ্গে সঙ্গে গম্ভীর হয়ে যায়। এতে খুশি হওয়ার কোনো দরকার নেই। ভালোবাসার মানুষটাকে না পেলে কতটা কষ্ট হয় সেটা আমি জানি না, কিন্তু নিজের চোখের সামনে মাহিকে ভেঙে ঘুরে যেতে দেখেছি। মেয়েটা এখন হাসতেও ভাবে। আমি কখনোই চাই না আপনার জীবনও ওর মতো হোক। কারোর জন্য নিজেকে শেষ করে দেওয়াটা আমি সমর্থন করি না। রাকিব অবলোক দৃষ্টিতে তাকিয়ে তার কথা শুনছে, মন দীর্ঘশ্বাস ফেলে আবার বলে, আপনি আমার বাসায় কথা বলে দেখুন, যদি সবাই আপনার সঙ্গে আমাকে বিয়ে দিতে রাজি হয় তাহলে আমার কোনো সমস্যা নেই, আমি রাজি। আর যদি কেউ রাজি না হয় তাহলে আপনি আপনার রাস্তায় আর আমি আমার রাস্তায়। রাকিব এদিক ওদিক মাথা কাত করে হালকা হেসে সম্মতি জানায়। তার ঠোঁটে প্রাণ উচ্ছ্বাস হাসি। কিছুটা দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল মাহি। তাদের দিকে তাকিয়ে তার বুকের ভিতর হালকা একটা শূন্যতা দোলা দিয়ে উঠল। সে ভাবল তার জীবনটাও যদি এমন হতো, একটু পূর্ণতা পেলে কি এমন ক্ষতি হতো। বিকেলের মৃদু স্নিগ্ধ বাতাসে ছাদের দোলনাটা ধীরে ধীরে দুলছিল। সেই দোলনার এক কোণে চুপচাপ বসেছিল আদিল। চারিদিক থেকে শস্য শব্দ তুলে বাতাস এসে তার শরীর ছুঁয়ে যাচ্ছিল। কপালের চুলগুলো এলোমেলো করে যাচ্ছিল বারবার, তবুও সে চুলগুলো ঠিক করার চেষ্টা করছিল না। যেন এই অগোছালো হাওয়ার ভেতরেই সে নিজের অগোছালো মনটাকে খুঁজে পেতে চাইছিল। তার চোখ দুটো বন্ধ। বাইরের পৃথিবীটাকে কিছু সময়ের জন্য দূরে সরিয়ে রেখে সে ডুবছিল নিজের ভেতরের অন্ধকারে। ইদানিং তার নিজের ভেতরটা কেমন যেন অচেনা লাগে। শরীরটাও আর আগের মতো নেই। অতিরিক্ত রক্তক্ষরণে দিন দিন সে ভীষণ দুর্বল হয়ে পড়ছে। মুখের রং ফ্যাকাশে, চোখের নিচে কালি জমেছে। আয়নায় নিজেকে দেখলে নিজের প্রতিচ্ছবিকেই অপরিচিত মনে হয়। কোনো কিছুতেই মন বসে না এখন। মানুষের ভিড়, হাসি, আড্ডা সব কিছুই কেমন যেন বিরক্তিকর লাগে। সারাদিন একা থাকতে ইচ্ছে করে, নীরবতায় ডুবে থাকতে ভালো লাগে। মনে হয় দূরে কোথাও চলে যেতে পারলে ভালো হতো। এমন কোনো জায়গা যেখানে তার অনুপস্থিতি কারোর জীবনে খুব বেশি পরিবর্তন আনবে না, যেখানে তার জন্য কেউ কষ্ট পাবে না, অপেক্ষা করবে না। দোলনার দোল ধীরে ধীরে থেমে আসে। আদিল চোখ মেলে তাকায় আকাশের দিকে। নীল আকাশটা আজ অদ্ভুত রকম ফাঁকা। এক টুকরো সাদা মেঘ ভেসে যাচ্ছে ধীরে ধীরে, যেন তার নিজের জীবনের মতো অনিশ্চিত আর ভাসমান। সে বাঁচতে চায়, ভীষণভাবে বাঁচতে চায়, নিজের প্রাণ প্রিয় মানুষটার হাত ধরে পাশাপাশি হেঁটে ছোট্ট একটা সুখের সংসার গড়ে তুলতে চায়। সকালে একসাথে চা খাওয়া, বিকেলে ছাদে বসে গল্প করা, ঝগড়া, মান, অভিমান সব কিছু মিলিয়ে খুব সাধারণ একটা জীবন চাই। এই সামান্য স্বপ্নগুলোই তার কাছে এখন পৃথিবীর সবচেয়ে বড় চাওয়া। কিন্তু ভাগ্য যেন অন্য হিসেব কষে রেখেছে। মনে হয় খোদা তাকে খুব অল্প দিনের মেহমান করেই এই দুনিয়ায় পাঠিয়েছেন। তার জন্য দীর্ঘ সুখের গল্প লেখা হয়নি, হয়তো কেবল একটা ছোট্ট অধ্যায়, তারপর হঠাৎ সমাপ্তি। এই ভেবে তার বুকের ভেতরটা মোচড়তে ওঠে। যদি সত্যি অল্প দিনের জন্যই তাকে পাঠানো হয়ে থাকে, তাহলে কেন তার হৃদয়ে এত গভীর অনুভূতি জন্ম দিল? কেন তাকে কারোর প্রতি এতটা আসক্ত হতে দিল? কেন এমন এক মানুষকে তার জীবনে এনে দিল যার অনুপস্থিতি সে কল্পনাও করতে পারে না? সে ভাবে যদি চলে যেতেই হয়, তবে প্রিয় মানুষটার প্রতি অনুভূতি জন্ম নেওয়ার আগেই তাকে পৃথিবী থেকে মুছে দেওয়া যেত। তাহলে অন্তত কারো চোখে তার জন্য অশ্রু ঝরত না, কেউ তার স্মৃতির ভার বয়ে বেড়াতো না। বাতাস আবার চড়ে বইতে শুরু করে। আদিল চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়। বুকের ভেতর জমে থাকা ব্যথাগুলো যেন হাওয়ার সঙ্গে উড়ে যেতে চায়। হঠাৎ কারোর পায়ের নুপুরের ক্ষীণ ঝুনঝুন শব্দ আদিলের ভাবনার সুতো ছিঁড়ে দিল। সে ধীরে ধীরে চোখ মেলে ভ্রু কুঁচকে ছাদের দরজার দিকে তাকালো। বিকেলের নরম আলোয় দরজার ফাঁক দিয়ে এক টুকরো ছায়া ভেসে উঠেছে। টিপ টিপ পায়ে এগিয়ে আসছে মাহি, তার হাতে ছোট্ট একটি ওয়াটারিং ক্যান। ছাদের এক কোণে ছোট্ট ফুলের বাগান, সেই গাছগুলোতেই পানি দিতে এসেছে সে। পা ফেলার সঙ্গে সঙ্গে নুপুরের শব্দ বাতাসে মিশে এক অদ্ভুত মায়া তৈরি করেছে। আদিল দোলনায় বসেই স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে, চোখ সরাতে পারে না, যেন বহুদিন পর কোনো
প্রিয় দৃশ্য চোখে পড়েছে। মাহি গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে প্রথম টবে পানি ঢালে। পানির ধারা মাটিতে পড়তে হালকা সোদা গন্ধ ছড়িয়ে পড়ে চারিদিকে। বাতাস এসে তার খোলা চুলগুলো এলোমেলো করে দেয়। কয়েক গোছা চুল বারবার তার গালে এসে পড়ছে, কিন্তু সে সেগুলো সরানোর প্রয়োজনই বোধ করছে না। সে নিজের কাজেই মগ্ন। মাহির চোখের দিকে তাকিয়ে আদিলের বুক হঠাৎ থক করে ওঠে। মেয়েটার মায়াবী মুখখানা আজ অদ্ভুত রকম ফ্যাকাশে। চোখ দুটো ফুলে আছে, নিশ্চয়ই অনেক কেঁদেছে রাতভর। ঠোঁটের কোণে হাসির চিহ্ন নেই, আছে শুধু গভীর বিষণ্ণতা। ঠিকমতো খাওয়া দাওয়া না করায় আগের তুলনায় অনেকটাই শুকিয়ে গেছে সে। আর এই অবস্থা দেখে আদিলের বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। সে ভাবছিল নিজেকে দূরে সরিয়ে রাখলেই হয়তো মাহি তাকে ভুলতে পারবে, কিন্তু আজ বুঝতে পারছে তার দূরত্বই হয়তো মেয়েটার সবচেয়ে বড় যন্ত্রণা। মাহি একে একে সব টবে পানি দেয়। গোলাপ, রজনীগন্ধা, জবা প্রতিটা গাছের দিকে যত্ন নিয়ে তাকায়, যেন তারাই তার একমাত্র সঙ্গী। এতটাই ডুবেছিল সে নিজের নিঃশব্দ জগতে যে ছাদের অন্য প্রান্তে আদিল বসে আছে তা টেরই পায়নি। সব গাছে পানি দেওয়া শেষ হলে মাহি ওয়াটারিং ক্যানটা একপাশে রেখে সিঁড়ির দিকে এগিয়ে যায়। তার পদক্ষেপে দু কদম এগোতেই হঠাৎ শীতল পরিচিত এক কণ্ঠ বাতাস ছিঁড়ে ভেসে আসে। মাহি, কুইং। শব্দটা শুনেই মাহি স্থির হয়ে যায়। বুকের ভেতরটা ধরফর করতে থাকে। ধীরে ধীরে পিছন ফিরে তাকাতেই সে চমকে ওঠে। দোলনায় বসে আদিল তার দিকে তাকিয়ে আছে। চোখে সেই চিরচেনা ঝিলিক নেই, আছে অসহায়ত্বের ছাপ। সে চোখের ইশারায় মাহিকে কাছে ডাকলো। মাহির গলা শুকিয়ে আসে, যেতে চায় না। অভিমান আছে, কষ্ট আছে, অজস্র না বলা অভিযোগ আছে, তবুও পা যেন নিজের ইচ্ছেতেই এগিয়ে যায়। নিঃশব্দে এসে আদিলের সামনে দাঁড়ায় সে, মাথা নিচু, চোখ মাটিতে স্থির। আদিল ভ্রুজোড়া কুঁচকে মাহির দিকে তাকালো। তার চোখে বিরক্তি নয়, বরং কণ্ঠে স্পষ্ট তীব্রতা। ইদানিং আমাকে দেখলে এত দূরে দূরে থাকছিস কেন? আর নিজের শরীরের এই কি অবস্থা করেছিস? ঠিক মতো খাস না, ঘুমাস না। একটা অনাকাঙ্ক্ষিত মানুষ চলে গেছে বলে তার জন্য নিজেকে এভাবে কষ্ট দিবি? শেষ কথাটা বলার সময় তার গলায় অদ্ভুত এক কাঁপন ফুটে উঠল। মাহি নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে। চোখ দুটো গভীর শূন্যতা, ঠোঁট নড়ে না, যেন কথাগুলো তার কানে পৌঁছালেও হৃদয়ে ঢুকতে পারছে না, কিংবা হয়তো ঢুকেছে কিন্তু সে স্বীকার করতে পারছে না। মাহি কোনো উত্তর না দিয়ে ধীরে ধীরে পা বাড়ায়। সে চলে যেতে চায়। এভাবেই দাঁড়িয়ে থাকলে আরও ভেঙে পড়বে, তা সে খুব ভালো করেই জানে। ঠিক তখনই আদিল হঠাৎ তার হাত আঁকড়ে ধরে। মুহূর্তের মধ্যেই মাহি কেঁপে ওঠে, যেন সেই স্পর্শ তার শরীরের আগুন ছড়িয়ে দিয়েছে। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয় সে। চোখে তীব্র রাগ, কণ্ঠ কর্কশ হয়ে প্রতিধ্বনিত হয়, আমাকে টাচ করার কোনো অধিকার নেই আপনার, তাই হুটহাট আমার হাত ধরবেন না। ভালো লাগে না এসব। শব্দগুলো ছুরির মতো এসে বিঁধে যায় আদিলের বুকে। তবুও সে অবাক হয় না, যেন আগেই জানতো এমনও কিছু শুনতে হবে তাকে। সেই স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে মাহির চোখের দিকে। চোখে তীক্ষ্ণতা, কিন্তু তার গভীরে জমে থাকা ব্যথা স্পষ্ট। এখন কি আমাকে তোর কাছ থেকে শিখতে হবে কোনটা অধিকার আর কোনটা নয়? কথাগুলো খুব শান্ত স্বরেই বলল। মাহি ঠোঁট কামড়ে নেয়, বুকের ভেতর ধরফর করছে, কিন্তু সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করে। মুখ ঘুরিয়ে নেয় সামান্য। দেখুন, আপনার সাথে অযথায় কথা বলার ইচ্ছে নেই আমার। যদি কোনো দরকার থাকে তাহলে বলুন, নয়তো আমি যাচ্ছি। আদিল কিছুক্ষণ চুপ করেই বসে রইল। মাহির চোখের ভেতর জমে থাকা অভিমান সে স্পষ্ট দেখতে পাচ্ছে। হঠাৎ খুব শান্ত স্বরে প্রশ্ন করল, আমি কি মানুষটা খুব খারাপ, কুইং? কাঁপা কাঁপা কণ্ঠে মাহি বলল, মরিয়াপু, সরি। ভাবির থেকে আমাকে জিজ্ঞাসা করেছো কেন? ভাবি শব্দটা উচ্চারণ করার সময় তার গলা আটকে গেল। শব্দটা যেন তার নিজের বুকে আঘাত করল। আদিল শান্ত দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে না রাগ না বিস্ময়। বুকের ভিতর চাপা কষ্টটা লুকিয়ে রেখে সে হালকা হেসে বলল, আমি তোর কাছ থেকে কমপ্লিমেন্ট চেয়েছি। মাহি ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিলের হাসি হাসল, কিন্তু সেই হাসির আড়ালেই কান্নার রেখা স্পষ্ট। অধিকারবিহীন কোনো সম্পর্ক কমপ্লিমেন্ট হয় না। আমি আপনার কাছে তুচ্ছ, তাই আমার কাছ থেকে কমপ্লিমেন্ট চাওয়াটা বোকামি। শব্দগুলো ধীরে ধীরে উচ্চারণ করলেও প্রতিটা শব্দের আঘাত ছিল তীব্র। আদিল দীর্ঘ একটা শ্বাস ছাড়ল, যেন বুকের ভেতর জমে থাকা ভারটা একটু হালকা করতে চাইল। নিচু স্বরে বলল, এতটা বড় কবে হলি তুই?
মাহি চোখ তুলে তাকালো এবার। তার চোখে অশ্রু চিকচিক করছে, কিন্তু সে কান্না আটকানোর চেষ্টা করছে মরিয়া হয়ে। যেই দিন থেকে বুঝতে পেরেছি আমার আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। এক মুহূর্তের জন্য আতুলের মুখের হাসিটা মিলিয়ে গেল। সে ধীরে বলল, নিজেকে একা ভাবিস কেন? মাহি এক পা পিছিয়ে সরে দাঁড়ালো, তারপর দৃঢ় স্বরে আওড়ালো, একা হয়ে সঙ্গে যাব কিভাবে? যে জীবনে আপনি নেই সেখানে অন্য পুরুষ নিষিদ্ধ। কথাটা বলেই সে চোখ নামিয়ে ফেললো। আদিল কিছুক্ষণ চুপ করেই রইল, তারপর গলা শক্ত করে বলল, কারো জীবন কারোর জন্য থামিয়ে রাখা ঠিক নয়। একজনের অভাব আরেকজনকে দিয়ে পূরণ করে নিতে হয়। মাহি তাচ্ছিল্য ভরা হাসি হেসে উঠল, জীবনে সব কিছু অভাব ক্ষণস্থায়ী হলেও আপনাকে না পাওয়ার অভাব চিরস্থায়ী হয়ে যাবে। যেমনটা থাকে না জন্মের দাগ। আদিলের চোখের কোণে অদৃশ্য যন্ত্রণা জমে ওঠে। সে জানি এই ভালোবাসা দুজনের মাঝেই আছে, কিন্তু সময়, পরিস্থিতি আর অদৃশ্য বাধাগুলো তাদের এমন এক জায়গায় দাঁড় করিয়েছে যেখানে ভালোবাসা থাকলেও অধিকার নেই। সেই বাধা যদি না থাকতো তাহলে কখনোই নিজের প্রিয়তমাকে কখনো এতটা কষ্ট ও যন্ত্রণা পেতে দিত না। সমস্ত দুঃখ কষ্ট থেকে আগলেই রাখত। মাহি আর এক মুহূর্ত সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। বুকের ভেতরটা যেন কেউ মুঠো করে চেপে ধরেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আদিলের সামনে সে নিজেকে শক্ত রেখেছিল, কিন্তু ভিতরে ভিতরেই সে ভেঙে চুরমার হয়ে যাচ্ছে। হঠাৎ ঘুরে বড় বড় পা ফেলে সিঁড়ির দিকে এগিয়ে গেল সে। নুপুরের শব্দ আজ যেন কেমন এলোমেলো, অসামঞ্জস্যপূর্ণ, যেন তার অস্থির হৃদস্পন্দনের সঙ্গে তাল মেলাতে পারছে না। দুধাপ নামতেই চোখের জল আর বাধা মানল না। গাল বেয়ে টপ টপ করে অশ্রু ঝরতে লাগলো। সে বারবার হাতের পিঠ দিয়ে চোখ মুছতে চাইল, কিন্তু জল থামল না। যতই মুছছে ততই যেন বাড়ছে। সিঁড়ির মাঝামাঝি এসে সে থেমে দেয়ালে হেলান দিল। বুকের ভেতরটা ফেটে যাচ্ছে, দম বন্ধ লাগছে, ঠোঁট কাঁপছে। নিজের মনে অস্পষ্ট স্বরে বলতে লাগলো, আপনি এটা কেন করলেন আদিল ভাইয়া? আমি যে কষ্ট পেয়েছি সেটা কি একবারও বুঝতে পারেননি? বুঝতে পারলে তবুও কেন একবারও ফিরে আসতে পারলেন না আমার কাছে? তার কণ্ঠ ভেঙে যাচ্ছিল, প্রতিটা শব্দও যেন কান্নার সঙ্গে বেরিয়ে আসছিল। আপনি কি কোনোদিনও বুঝবেন না আপনাকে ছাড়া কতটা শূন্য, আপনাকে ছাড়া কতটা শূন্য আমি তো চেষ্টা করেছি নিজেকে নিয়ে সরিয়ে নিতে, আপনাকে ভুলতে, কিন্তু পারিনি। আপনার জায়গাটা আমার জীবনে এমন যেটা কেউ নিতে পারবে না। সে দুই হাত দিয়ে মুখ থেকে কাঁদতে লাগলো, যেন এতদিনের চেপে রাখা সব অনুভূতি আজ একসাথে বেরিয়ে আসছে। কিছুক্ষণ পর নিজেকে সামলে নিতে চাইলো, চোখের পানি মুছে নিয়ে আয়নার মতো চকচকে সিঁড়ির রেলিংয়ে নিজের ভেজা মুখটা দেখলো। ফিসফিস করে বলল, আজ না বুঝলেও ঠিক একদিন বুঝতে পারবেন। বুঝবেন আমি আপনাকে কতটা চেয়েছি, কতটা ভালোবাসি। কিন্তু হয়তো সেদিন আমি আপনার কাছে থাকবো না, হয়তো খুব দূরে চলে যাব, যেখানে আমার অভিমান, আমার ভালোবাসা কোনোটাই আপনার ছুঁতে পারবে না। বন্ধ দরজার ভেতরে মাহি মেঝেতে বসে হাউমাউ করে কাঁদছে। চোখ লাল হয়ে গেছে তার, চুল এলোমেলো, শ্বাস প্রশ্বাস ভারী। কোনোভাবেই আদিলকে ভুলতে পারছে না সে। ভুলবেই বা কীভাবে? মানুষটা তো তার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা। ছোট ছোট কত স্বপ্ন ছিল আদিলের সাথে একটা ছোট্ট সংসার হবে, কিন্তু সেই অমূল্য স্বপ্নগুলো যেন ওকে একে ভেঙে ধুলো হয়ে গেছে। কারণ যাকে সে নিজের সব কিছু ভেবে বসেছিল, সেই মানুষটার জীবনে অন্য কেউ আছে যাকে সে একদিন নিজের অর্ধাঙ্গিনী করে নেবে। এই সত্যটা মেনে নেওয়া তার পক্ষে অসম্ভব হয়ে উঠেছে। মাহি মাথা নিচু করে বসে থাকে। হঠাৎ দুই হাত দিয়ে নিজের মাথা শক্ত করে চেপে ধরে, যেন স্মৃতিগুলোকে জোর করে থামাতে চাইছে, কিন্তু তাতে লাভ হয় না। উল্টো সেই দৃশ্যগুলো আরও স্পষ্ট হয়ে ফিরে আসে। আদিলের সঙ্গে মৌরি সেই মুহূর্তটা, আদিলের হাত ধরে হাঁটা, তার দিকে ঝুঁকে থাকা, তাকে আষ্টি পৃষ্ঠে ছড়িয়ে ধরা। চোখ বন্ধ করলেই সব আবার চোখের সামনে ভেসে ওঠে সে অনাকাঙ্ক্ষিত মুহূর্ত। সে হঠাৎ কান্নার ভেতর বলতে শুরু করে, আপনি কেন আমার হলেন না আদিল ভাইয়া? আমি তো আপনাকে পাগলের মতো ভালোবাসি। আপনি চাইলেই আমার হয়ে থাকতে পারতেন না? আমি তো আপনার কাছ থেকে বেশি কিছু চাইনি, ভালোবাসা পর্যন্ত চাইনি। শুধু আপনার নামের পাশে আমার নামটা বেঁধে দিতেন,
একটুকুই তো চেয়েছি, কিন্তু আপনিও সেটা দিলেন না আমাকে। তার গলা ভেঙে আসছে, মুখ থেকে শব্দ বের হতে কষ্ট হয়, তবুও সে বলে, কেন এত স্বার্থপর আপনি? আপনি এত স্বার্থপর কেন? কেন আমার বুক ফাটা চিৎকার আপনি শুনতে পান না? আমি যে প্রতিটা নামাজের মোনাজাতে আপনাকে চেয়েছি, প্রতি মোনাজাতে আপনার নাম ছিল। এভাবে কি কাউকে ভুলে থাকা যায়? আপনাকে ভালোবাসা কি আমার পাপ হয়ে গেছে? আপনি তো বলতেন আমার ভালোবাসা কোনো পাপ না, তাহলে আমার বেলা এত নিষ্ঠুরতা কেন? একটু আপন করে নিলে কি ক্ষতি হতো? তার শব্দ রুদ্ধ হয়ে আসছে, মনে হচ্ছে বুকের ভেতর বাতাস আটকে গেছে, তবু কান্না থামছে না। রুমের 4 দেয়ালের ভেতরে তার কণ্ঠ প্রতিধ্বনিত হয়ে ফিরেছে। হঠাৎ সে উঠে দাঁড়ালো, চোখে অদ্ভুত এক ভাঙ্গা উন্মাদনা। সে আদিলের দেওয়া প্রতিটা জিনিস এক এক করে ছুঁড়ে ফেলতে লাগলো। সব জিনিস এলোমেলো হয়ে মেঝেতে ছড়িয়ে পড়লো। কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, লাগবে না আপনার দেওয়া কোনো গিফট। যেখানে এত করেছেও আপনাকে পেলাম না, সেখানে এই জিনিসগুলো দিয়ে আমি কি করব? চাই না এইসব। আমার শুধু আপনাকেই চাই, শুধু আপনাকেই। তার কণ্ঠ ভেঙে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে, কিন্তু এই কান্না, এই চিৎকার সব কিছু আটকে আছে ওই 4টা দেয়ালের ভিতরেই। কারণ তার রুম সাউন্ডপ্রুফ। বাইরের কেউ তার বুক চিরে যাওয়া চিৎকার শুনতে পায় না। কেউ জানে না নিজের ভালোবাসাকে হারানোর যন্ত্রণায় মাহি ভিতরে ভিতরে কীভাবে ভেঙে যাচ্ছে। কেউ দেখে না একটা মেয়ের হৃদয় ধীরে ধীরে উন্মাদনার কিনারায় পৌঁছে যাচ্ছে। শুধু রুমের নিঃশব্দ দেয়ালগুলোই সাক্ষী হয়ে থাকে তার অসহায় ভালোবাসার। থাকবো না আমি আপনাকে ছাড়া, পারবো না আমি আপনিবিহীন বেঁচে থাকতে। হারিয়ে যাব আমি, অনেক দূরে হারিয়ে যাব। আপনি চাইলেও আর কোনো দিন আমাকে ফিরিয়ে আনতে পারবেন না। একদিন আমাকে এক নজর দেখার জন্য পাগলের মতো ছটফট করবেন, কিন্তু তখন আমি আর ফিরবো না। তখন হয়তো বুঝবেন আমি কতটা আপনাকে ভালোবেসেছিলাম। এই স্বার্থপর পৃথিবী আমার জন্য নয়। এই পৃথিবীর মানুষগুলো শুধু নিজের কথা ভাবে, এমনকি আপনিও। নিজের জন্য সুখ খুঁজে আমাকে পাহাড় সমান দুঃখ দিলেন, একটা বড় ভাবলেন না আমি সেই দুঃখ বহন করতে পারবো কি না। তাই আজ আমি চিরদিনের জন্য আপনার জীবন থেকে হারিয়ে যাচ্ছি, ফিরবো না আর কোনো দিনও। কথাগুলো বলতে বলতেই মাহির কণ্ঠ ভেঙে যাচ্ছিল। বুকের ভেতর জমে থাকা দীর্ঘদিনের কষ্টও যেন আজ আর থামতেই চাইছে না। সে পাগলের মতো কাঁদতে থাকে, তার চুলগুলো এলোমেলো হয়ে মুখের ওপর পড়ে আছে, চোখ দুটো ফুলে গেছে অবিরাম কান্নায়, ঠোঁট কাঁপছে, শ্বাস ভারী হয়ে আসছে, কিন্তু সেই দিকে তার কোনো খেয়াল নেই। মনের ভেতরে জমে থাকা না পাওয়া ভালোবাসার তীব্র যন্ত্রণা তাকে ভেতর থেকে ধ্বংস করে দিচ্ছে। এতদিন সে নিজেকে শক্ত রাখার চেষ্টা করেছে, হাসি মুখে সব সহ্য করেছে, কিন্তু আজ আর পারছে না। দেয়ালে টানানো আদিলের হাসি মাখা ছবির দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, আপনাকে মুক্তি দিয়ে গেলাম আমার না হওয়া মহারাজ। আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন, কিন্তু আমি আপনিহীনা নিঃস্ব হতে পারবো না। আপনাকে অন্য কারো হয়ে যেতে দেখতে পারবো না। ধৈর্য আমার নেই, এতটা সহনশীলতা নিয়ে আমি জন্মাইনি। মৃত্যুর আগেও একটা কথা বলতে চাই, আমি আজও আপনাকে অসম্পূর্ণ ভালোবাসি। তার গাল বেয়ে টুপটুপ করে অশ্রু ঝরতে থাকে, প্রতিটা অশ্রুবিন্দু যেন তার হৃদয়ের গভীর ক্ষতের কথা বলছে। মাহি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে না, দ্রুত ওয়ার্ড্রোবের দিকে এগিয়ে যায়। ওয়ার্ড্রোব খুলে একের পর এক কাপড় এলোমেলো করতে থাকে, তারপর আলমারি, তারপর ক্যাবিনেট, সব জায়গা তন্ন তন্ন করে খুঁজতে থাকে। অবশেষে তার হাতে থাকা একটা শাড়িটা হাতে নিয়ে সে স্থির হয়ে যায়। এটা সেই শাড়ি যেটা একদিন আদিল তাকে মেলা থেকে কিনে নিজের হাতে দিয়েছিল। সেই দিনের কথা মনে পড়তেই তার বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে। কাপা হাতে শাড়িটা বুকের সঙ্গে জড়িয়ে ধরে বলল, আপনাকে তো পেলাম না আদিল ভাইয়া, কিন্তু আপনার দেওয়া ভালোবাসার শেষ চিহ্নটা সঙ্গে নিয়ে আমি হারিয়ে যাব। হয়তো আপনি কোনো দিনও বুঝবেন না আমি আপনাকে কতটা ভয়ঙ্করভাবে ভালোবাসি। তার চোখ থেকে অঝরে পানি ঝরছে, তবুও সে থামে না। ধীরে ধীরে বিছানার উপর উঠে দাঁড়ায় মাহি, কিন্তু সিলিং ফ্যানের লাগান পায় না। চারিদিকে তাকিয়ে একটা ভ্যানিটি স্টুল টেনে আনে,
সেটাকে বিছানার উপর রেখে তার উপর উঠে দাঁড়ায়। তার হাত কাঁপছে, বুক দ্রুত ওঠানামা করছে। তবুও সে শাড়িটা সিলিং ফ্যানের সঙ্গে বাঁধতে শুরু করে। কাঁপা কাঁপা আঙ্গুলে কিট দিতে দিতে তার চোখ ঝাপসা হয়ে যাচ্ছে, তবুও অশ্রু থামছেই না। শেষবারের মতো সিলিং ফ্যানের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নেয় মাহি। সে কোনো দিন এমন ভয়ঙ্কর কাজ করতে চায়নি, তবে আজ সে ব্যর্থ। অনেক চেষ্টা করেছে নিজেকে সামলাতে, কিন্তু পারেনি। সে গভীর শ্বাস ফেলে বলল, লাল শাড়ি পরে আপনার বউ হওয়ার তীব্র ইচ্ছা ছিল আমার, কিন্তু আমি ভাগ্যর কাছে হেরে গেলাম। তাই তো সাদা কাপড় পরে চিরদিনের জন্য মুক্তি দিয়ে দিলাম। মাহি শাড়িটা নিজের গলায় শক্ত করে পেঁচিয়ে নিল। তার চোখের তখন আর কোনো আলো নেই, শুধু অসীম ক্লান্তি আর ভাঙ্গা স্বপ্নের ছায়া। ঠিক সেই মুহূর্তে ভিতর থেকে ভেসে এলো এক অদ্ভুত, এক হৃদয় বিদারক চিৎকার। মাহু! মাহির রুমে এসেছিল। দরজা বন্ধ দেখে কৌতূহলবশত জানলা দিয়ে উকি দিয়েছিল, কিন্তু ভিতরে যে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে তা কল্পনাতেও ছিল না। মুহূর্তের মধ্যে তার শরীর ঠান্ডা হয়ে গেল। মাহু, এটা তুই কি করছিস? আতঙ্কিত হয়ে দরজায় ধাক্কা দিতে লাগলো। প্লিজ দরজা খোল মাহু। সে আরও জোরে চিৎকার করে উঠল। ভাইয়া, তুমি কোথায়? তাড়াতাড়ি আসো। অয়ন ভাইয়া, আব্বা, বাবাই, আপনারা কোথায়? তাড়াতাড়ি আসেন। মাহু দরজা আটকে সুইসাইড করতে যাচ্ছে। বাড়ির ভেতর মুহূর্তের মধ্যে হুলস্থুল পড়ে গেল। কিছু সময়ের মধ্যে সবাই দৌড়ে এসে উপস্থিত হলো মাহির রুমের সামনে। অয়ন জানলার দিকে তাকাতেই তার বুকটা যেন ধক করে উঠল। তার প্রাণপ্রিয় ছোট বোন, তার আদরের মাহি সিলিং ফ্যানের সাথে ফাঁস লাগাতেই যাচ্ছে। অয়ন কাঁপা কাঁপা কণ্ঠে প্রতিধ্বনিত করে, বোন, এটা তুই কি করছিস? অয়নের কণ্ঠ কেঁপে উঠল। চোখের সামনেই বোনের এমন মর্মান্তিক ভয়ঙ্কর দৃশ্য দেখতে হবে তা তুই স্বপ্নেও ভাবেনি। সে অসহায়ের মতো তাকিয়ে বলল, বোন, এটা তুই কি করছিস? এমন করিস না বোন। কি হয়েছে তোর? ভাইকে বল। ভাইকে তুই সব কথা বলিস। তাহলে কি এমন হলো যার জন্য সুইসাইডের মতো ভয়ঙ্কর ডিসিশন নিয়েছিস? মাহির চোখ বেয়ে টপ টপ করে পানি পড়ছে। সে দরজার দিকে তাকিয়ে ভাঙ্গা কণ্ঠে বলল, ভাইয়া, আমাকে ক্ষমা করে দাও। আমি আর পাচ্ছি না। আমি এভাবে আর বাঁচতে পারবো না। আমি আর জিন্দা লাশ হয়ে থাকতে পারছি না। আমি একটু শান্তি চাই, আর আমার শান্তি শুধু মৃত্যু দিতেই পারবে। তোমরা সবাই ভালো থেকো। বাইরে দাঁড়িয়ে থাকা সবাই যেন জমে গেল। এই কথা শুনে হাউ মাউ করে কেঁদে উঠল। না না মাহু, তুই এমন কথা বলবি না মাহু। প্লিজ দরজা খোল বোনু। কেন এমন পাগলামো করছিস তুই? অয়ন তখন দরজায় জোরে জোরে ধাক্কা দিতে শুরু করেছে। নিজের শরীরের সব শক্তি দিয়ে দরজা ভাঙার চেষ্টা করছে সে। বোন প্লিজ থাম। বোন প্লিজ থাম। এমন জঘন্য কাজ কেন করছিস? তোর কিছু হলে আমরা বাঁচবো কিভাবে বল? দরজাটা খোল না বোন, প্লিজ দরজাটা খোল। মাহির মা সহ বাড়ির সব মহিলারা কাঁদতে শুরু করেছে। কারো মাথায় ঢুকছে না কি এমন হলো যে তাদের আদরের মেয়েটা এমন সিদ্ধান্ত নিয়েছে। সাজ্জাদও দরজা ধাক্কা দিচ্ছে, কিন্তু কোনোভাবেই ভাঙতে পারছে না। অয়নের চোখ ঝাপসা হয়ে গেছে। জানলার ফাঁক দিয়ে সে দেখছে তার প্রাণের বোনটা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তার বুকের ভেতরটা ছিঁড়ে যাচ্ছে। বোন, তোর ভাইয়ের খুব কষ্ট হচ্ছে। প্লিজ দরজাটা খোল। তোকে আদল কিছু বলেছে? বল বোন, কি বলেছে ও? আর মন হাউমাউ করে কাঁদছে। তাদের চোখ লাল হয়ে গেছে, গলা কাঁপছে আতঙ্কে আর অসহায়তায়। কাঁদতে কাঁদতে দরজায় ধাক্কা দিতে দিতে বলল, এ মাহু, তুই আমাদের একা করে কোথায় যেতে চাচ্ছিস? তোকে ভাইয়া বকা দিয়েছে বল না। আমিও ভাইয়াকে অনেক মারবো, তবু এমন পাপ কাজ করিস না তুই। মাহি ধীরে ধীরে চোখ তুলে তাকালো নিজের বাবা মায়ের দিকে। তার চোখে তখন অদ্ভুত এক শূন্যতা। জাহিদ শেখ কাঁপা কাঁপা গলায় বললেন, মা, দরজাটা খোল না। আমাদের একা করে দিয়ে তুমি কোথায় হারিয়ে যেতে চাচ্ছ? তোমার কি আমাদের কথা একবারও মনে পড়ছে না? তোমাকে ছাড়া আমরা কিভাবে বেঁচে থাকবো? তার কণ্ঠে ছিল অসহায় বাবার আকুতি। চারিদিকে কান্নার শব্দ, ভাঙ্গা ভাঙ্গা অনুনয়, আতঙ্কে জমে থাকা নিঃশ্বাস। কিন্তু মাহির মুখে কোনো কথা নেই। সে আর কোনো দিকে তাকালো না। ধীরে ধীরে শাড়িটা নিজের গলায় আরও শক্ত করে পেঁচিয়ে নিল। জানলার বাইরে দাঁড়িয়ে থাকা সবাই আতঙ্কে চিৎকার করে উঠল। মাহি, এমন করিস না। পরের মুহূর্তেই মাহি নিজের পা দিয়ে ভ্যানিটি টুলটা ধাক্কা দিল। ঠিক তখনই ধাম করে দরজাটা ভেঙে হুড়মুড় করে রুমে ঢুকে পড়ে অয়ন আর সাজ্জাদ। এক সেকেন্ডও দেরি করেনি অয়ন। সে দৌড়ে গিয়ে ঝুলে পড়া মাহিকে দুই হাতে জড়িয়ে ধরে উপরে তুলে নেয়। সাজ্জাদ তড়িঘড়ি করে গলা থেকে শাড়ির ফাঁস খুলতে লাগলো। কয়েক সেকেন্ডের সেই মুহূর্তটা যেন সবার কাছে এক যুগের মতো লাগছিল। অবশেষেই ফাঁস খুলে যায়। অয়ন জোর করে মাহিকে নিচে নামিয়ে বিছানার উপর বসায়। তারপর নিজের রাগ সামলাতে না পেরে ঠাস ঠাস করে জোরে
চর বসিয়ে দেয় মাহির গালে। তার চোখ লাল, বুক উঠানামা করছে দ্রুত। কি করতে চাচ্ছিলি তুই? তোর কি একবার আমাদের কথা মনে হলো না? আমরা কি কেউ তোর আপন না? তুই মরে গেলে আমরা বাঁচবে কিভাবে বল? ভাইকে কষ্ট দিতে কি খুব ভালো লাগে? মাহি ততক্ষণেই ছুটে এসে অয়নের বুকে চাপতে পড়ে। পর মুহূর্তেই তার বুক থেকে বেরিয়ে আসে ভাঙ্গা অসহায় একটা কান্না, যেন এতক্ষণ ধরে জমে থাকা সব কষ্ট একসাথে বেরিয়ে আসতে চাইছে। আজ তার চোখের অশ্রু কোনোভাবেই বাদ মানছে না। অয়ন শক্ত করে বোনটাকে জড়িয়ে ধরে। তার নিজের বুকটাও যেন ভিতর থেকে ছিঁড়ে যাচ্ছে। মাথার ভেতর বারবার একই দৃশ্য ঘুরে ফিরে আসছে। আর একটু দেরি হলেই হয়তো আজ ভয়ঙ্কর কিছু ঘটে যেত। তার বুকের ধন, তার আদরের দুই বোন, আর তাদের একজন আজ তার চোখের সামনে নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছিল। কথাগুলো ভাবতেই শরীর ঠান্ডা হয়ে আসে অয়নের। অয়ন আরও শক্ত করে মাহিকে আগলে নেয়, যেন বুকের ভেতর লুকিয়ে রাখবে ছোট্ট বোনটাকে। এক হাতে মাহির মাথা চেপে ধরে, অন্য হাতে তার পিঠে ধীরে ধীরে হাত বুলিয়ে দেয়। মাহি তখনও থামতে পারছে না, বড় বড় শ্বাস দিচ্ছে সে। কাঁদতে কাঁদতে গলার ভেতর কথাগুলো এসে দলা পাকিয়ে যাচ্ছে। ঠিক করে কিছু বলতেই পারছে না। তার আঙ্গুলগুলো শক্ত করে আঁকড়ে আছে অয়নের শার্ট। কিছুক্ষণ পর হঠাৎ করেই সে ভেঙে পড়া কণ্ঠেই বলে ওঠে, ভাইয়া। অয়ন আরও শক্ত করে মাহিকে আগলে নেয়, যেন বুকের ভেতর লুকিয়ে রাখবে ছোট্ট বোনটাকে। এক হাতে মাহির মাথা চেপে ধরে, অন্য হাতে তার পিঠে ধীরে ধীরে হাত বুলিয়ে দেয়। মাহি তখনও থামতে পারছে না, বড় বড় শ্বাস নিচ্ছে সে। কাঁদতে কাঁদতে গলার ভেতর কথাগুলো এসে দলা পিকিয়ে যাচ্ছে। ঠিক করে কিছু বলতেই পারছে না। তার আঙ্গুলগুলো শক্ত করে আঁকড়ে আছে অয়নের শার্ট। কিছুক্ষণ পর হঠাৎ করেই সে ভেঙে পড়া কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, ও ভাইয়া, আনিল ভাইয়াকে আমার নামে লিখে দাও না। আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। দম বন্ধ লাগছে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। উনি কেন বুঝে না? মাহি বেঁচে থাকার জন্য হলো ওনাকে লাগবে। উনি কেন আমাকে ভালোবাসে না? সারাদিন বেহার মতো ঘুরি, তবুও আমার দিকে ফিরেও তাকায় না। ভাইয়া, তুমি যদি ওনাকে আমার করে না দাও, আমি সত্যি সত্যি মরে যাব। আর কোনো দিনও ফিরে আসবো না আমি। মুহূর্তের মধ্যে অয়নের বুক ধক করে ওঠে। মনে হলো যেন কেউ ভেতরটা মুঠো করে চেপে ধরেছে। সে তড়িঘড়ি করে ছোট বোনটাকে নিজের বুকের সঙ্গে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে। আজ প্রথমবারের মতো অয়ন নিজেকে ভীষণ অসহায় মনে করছে। তার আদরের বোন, যে বোনকে সে চোখের মনির মতো আগলে রেখেছে সবসময়, সে আজ ভালোবাসা না পেয়ে নিজের জীবন শেষ করে দিতে যাচ্ছিল। ভাবতেই তার গা শিউরে ওঠে। কাপা কাপা কণ্ঠে এসে বলল, বোন, এমন করে বলিস না। তোদের ভয় সহ্য করতে পারে না। এই কথা শুনতেই মাহি টুকরে কেঁদে ওঠে। বুক ভেঙে কান্না করতে করতে এসে বলে, ভাইয়া, তুমি তো আমার সব চাওয়া পাওয়া ইচ্ছে স্বপ্ন পূর্ণ করো। তাহলে আদিল ভাইয়াকে আমার করে দাও না। জানো ভাইয়া, আদিল ভাইয়া আমাকে না বিন্দু পরিমাণও ভালোবাসে না। আমাকে শুধু কষ্ট দেয়, আমার দিকে তাকিয়েও দেখে না। কথা বলতে বলতে সে হাউমাউ করে কাঁদতে থাকে। আমি তার পায়ে ধরে ভিক্ষা চেয়েছিলাম ভাইয়া, তবুও সে আমার হলো না। ও ভাইয়া, তুমি সারা জীবনের জন্য আদিল ভাইয়াকে আমার নামে লিখে দাও। আমার নামে লিখে দিবে। তাকে আমার করে পেলে আমি আর কিচ্ছু যাব না, সত্যি বলছি। জীবনে আর কোনো আবদার করব না। রুমে উপস্থিত সবাই নিঃশব্দে দাঁড়িয়ে আছে। সবার চোখে পানি চেক করছে। শান্তা শেখের বুকটা যেন ভেঙে যাচ্ছে। তিনি কোনো দিন বুঝতেই পারেননি তার ছোট মেয়েটা এত বড় হয়ে গেছে, এত গভীরভাবে কাউকে ভালোবেসে ফেলেছে। এমনকি সেই ভালোবাসার জন্য নিজের জীবনটাও শেষ করে দিতে যাচ্ছিল। তিনি আর নিজেকে সামনে উঠতে পারলেন না। দ্রুত এগিয়ে এসে মেয়েকে নিজের বুকে টেনে নিলেন। কাঁদতে কাঁদতে বললেন, মা, এমন কাজ কেন করতে গেলি? আজ তোর কিছু হয়ে গেলে আমি মা হয়ে কিভাবে সহ্য করতাম? একবারও আমাদের কথা ভাবলি না? মাহি মায়ের বুকের মুখ লুকিয়ে কাঁদতে কাঁদতে বলে, আই এম সরি আম্মা। আমি সহ্য করতে পারিনি আদিল ভাইয়াকে অ্যাভয়েড করে চলা। আমি তাকে অনেক ভালোবাসি। তাকে ছাড়া কিছু ভাবতে পারি না, তবুও সে আমাকে দেখতে পারে না। তারপর আবার অয়নের দিকে তাকায়, চোখে ভেজা অনুনয়। ভাইয়া, ও ভাইয়া, তুমি কিছু বলো না কেন? তুমি কি তোমার ছোট বোনের এই আবদার পূরণ করবা না? আমার শুধু তাকেই চাই। তুমি আদিল ভাইয়াকে বলো আমাকে শুধু বিয়ে করে তার কাছে রেখে দেয়। আমাকে ভালোবাসতে হবে না। তিনি চাইলে আরেকটা বিয়ে করুক,
তবুও আমাকে দূরে ঠেলে দিতে না করো। আমি শুধু তাকে চোখ ভরে দেখতে চাই। আহি আর মুন দুজনেরই বুক ফেটে যাচ্ছে এই দৃশ্য দেখে। আর অয়ন, তার চোখ দুটো রক্তলাল হয়ে আছে। রাগে তার ভেতর যেন আগুন জ্বলছে। হাতের শিরাগুলো ফুলে উঠেছে। মনে হচ্ছে আর এক মুহূর্ত হয়তো বিস্ফোরণ ঘটবে। মাহি হঠাৎ দৌড়ে গিয়ে আহিকে জড়িয়ে ধরলো। তার চোখ লাল, মুখ ভেজা অশ্রুতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, এ আহিয়া, তুই বল না ভাইয়াকে। ভাইয়া বললে আদিল ভাইয়া আমাকে বিয়ে করবে। তুই চাস না আমি তোর সাথে হাসি খুশি ভাবে বেঁচে থাকি? আহি কিছু বলার আগেই হঠাৎ করে অয়ন রাগে ফুঁসতে ফুঁসতে দরজা ঠেলে রুম থেকে বেরিয়ে গেল। উপস্থিত সবাই হতভম্ব হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। মাহির বুক কেঁপে উঠল। অয়নের এমন আচরণ নিয়ে তার ভয় আরও বেড়ে গেল। সে আরও জোরে কেঁদে উঠল। আহিয়া, ভাইয়া কি সত্যি চায় না আমার আর আদিল ভাইয়ার বিয়ে হোক? আহি দ্রুত তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করলো। মাহু প্লিজ শান্ত হ। এভাবে কাঁদলে কোনো সমস্যার সমাধান হয় না। আমার কথা বলবো আমরা ভাইয়ার সাথে। মাহি অসহায় কণ্ঠে প্রতিধ্বনিত করে, শুধু কথা বলবি? তার মানে কেউ চাস না আমি ভালো থাকি? আমি মরে গেলে তোমরা সবাই খুশি হয়ে থাকবে, তাই তো? ঠিক আছে, তাহলে আমি তাই করব। এই বলে সে দ্রুত দরজার দিকে ছুটে যায়। কিন্তু দরজার কাছে যেতেই হঠাৎ কারো শক্ত বুকের সাথে ধাক্কা খায়। মাহি থমকে যায়। ধীরে ধীরে মাথা তুলে তাকাতেই তার চোখ বড় হয়ে যায়। সামনে দাঁড়িয়ে আছে আদিল, আর তার ঠিক পেছনেই দাঁড়িয়ে আছে অয়ন। অয়নের চোখে ভয়ঙ্কর রাগের ঝিলিক। আদিলের ঠোঁটের কোণে জমাট বাঁধা রক্ত। তাকে দেখেই মাহি আটকে ওঠে। সে তড়িঘড়ি কয়েক খড়ি অয়নের সামনে গিয়ে দাঁড়ায়। কাপা গলায় বলে ওঠে, ভাইয়া, তুমি আমার আদিল ভাইয়াকে কেন মেরেছ? আমি তো তোমাকে বলিনি ওনাকে আমার নামে লিখে দিতে। ওনাকে কষ্ট দিতে বলিনি। তারপর সে ধীরে ধীরে আদিলের দিকে তাকায়। চোখে দুটো অদ্ভুতভাবে লাল হয়ে আছে। সে ভাঙা গলায় বলে উঠল, আদিল ভাইয়া, আমি আপনাকে সত্যি ভাইয়াকে আপনাকে আঘাত করতে। আমি শুধু আপনাকে চেয়েছিলাম। আপনার অনেক কষ্ট হচ্ছে, তাই না? হঠাৎ আদিল এগিয়ে এসে মাহিকে শক্ত করে নিজের বুকের সঙ্গে জড়িয়ে ধরে। আদিলের আচমকা এমন আচরণে মাহি এক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। আদিলের বুকটা কাঁপছে। তার নিঃশ্বাস ভারী হয়ে আসছে। গলা কাঁপছে স্পষ্টভাবে। কম্পিত কণ্ঠে এসে বলে ওঠে, কুইং, এমনটা কেন করতে গিয়েছিলি? তোর কি কোনোদিন সেন্স হবে না? একজন মানুষকে পাবি না বলে কেউ সুইসাইডের মতো ভয়ঙ্কর কাজ করে? তার গলার ভেতর জমে থাকা ভয় আর অস্থিরতা স্পষ্ট। কথাটা শেষ করতেই মহিবুল শেখ বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে দুজনকে আলাদা করে দেয়। মুহূর্তের মধ্যে তার হাত উঠে গিয়ে পড়ল আদিলের গালে। সে পরপর কয়টা থাপ্পড় বসিয়ে দেয় নিজের ছেলের গালে। মুহূর্তেই সবাই স্তব্ধ হয়ে যায়। আদিল অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সে প্রতিরোধ করে না, শুধু অসহায় চোখে তাকিয়ে থাকে। মহিবুল শেখ রাগে কাঁপছেন। তার বুক ওঠানামা করছে দ্রুত। গর্জে উঠে তিনি বললেন, বিয়াদব ছেলে, তোমার সাহস কি করে হয় আমাদের মেয়েকে এভাবে কষ্ট দাও? অনেক বড় হয়ে গেছো, তাই না? ফাজিল ছেলে, তোমার কোনো ধারণা আছে তোমার ধারণা আছে আজ মাহিমা কি করতে যাচ্ছিল? শুধু তোমার জন্য আমরা আমাদের কলিজার টুকরাকে হারাতে যাচ্ছিলাম। তিনি তার হাত তুলতে যান। ঠিক তখনই মাহি দৌড়ে এসে তার সামনে দাঁড়িয়ে যায়। দুই হাত সরিয়ে আদিলের সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে এসে, ছোট্ট বাবা, আপনি আদিল ভাইয়াকে মারবেন না প্লিজ, ওনার কষ্ট হবে। তার কণ্ঠ কাঁপছে, চোখ ভিজে যাচ্ছে অশ্রুতে। সবাই তার কাঁধে হতবাক হয়ে তাকিয়ে আছে। আর আদিল যেন বিশ্বাসই করতে পারছে না এসব। বিস্ময়ে তার চোখ স্থির হয়ে যায় মাহির দিকে। এই মেয়েটাকে সে এত কষ্ট দিয়েছে যে আজ তার কারণে এমন ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে গিয়েছিল। আর সেই মেয়েটাই এখন তাকে বাঁচাতে সামনে দাঁড়িয়ে আছে। আদিলের বুকের ভেতর হঠাৎ অদ্ভুত একটা অনুভূতি জেগে ওঠে অপরাধ বোধে। মেয়েটার এই আচরণে সে বারবার মুগ্ধ হয়ে যায়। এতটা আঘাত পাওয়ার পরেও এখনও সে তার কথাই ভাবছে। হঠাৎ করে নীরবতা ভেঙে ঝড়ের মতো এগিয়ে আসে অয়ন। এক ঝটকায় সে আদিলের হাত টেনে নিজের দিকে ঘুরিয়ে নেয়। তারপর মুহূর্তের মধ্যেই তার শার্টের কলার শক্ত করে চেপে ধরে। অয়নের চোখে তখন রাগে লাল, চোয়াল শক্ত করে রাখা। গর্জে উঠে সে বলল, দেখেছিস তুই কি করেছিস? কাকে পেতে গিয়ে কাকে আঘাত করেছিস সেটা বুঝতে পারছিস? তার হাতের মুঠো আরও শক্ত হয়ে ওঠে। শুধু আমার বোনটার জন্য তুই আজ আমার সামনে দাঁড়িয়ে আছিস, নয়তো এতক্ষণ তোর লাশ আমি চিন্তা কবর দিয়ে দিতাম। বলতো আমার বোনটার মধ্যে কি নেই? কিসের কমতি আছে ওর মধ্যে? কোন দিক দিয়ে সে কম যে তুই তাকে এইভাবে কষ্ট দিলি? তুই কি বুঝতে পারছিস আজ আমার আদরের বোনটা কি করতে যাচ্ছিল? এমন একটা নিকৃষ্ট কাজ
যার জন্য হয়তো আমি তাকে কোনোদিন আর ফিরে পেতাম না। অয়নের চোখে তখন তীব্র যন্ত্রণা। এদিকে আদিল মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে একবারও চোখ তুলে তাকাচ্ছে না, যেন প্রতিটি কথাই তাকে ভেতর থেকে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে। এই নীরবতা অয়নকে আরও ক্ষুব্ধ করে তোলে। সে আরও ঝাঁকিয়ে ওঠে আদিলকে। কথা বলছিস না কেন? আজ যদি আমার বোনটার কিছু হয়ে যেত, তাহলে ফিরিয়ে দিতে পারতি আমার বুকে? আমি ভাই হয়ে কিভাবে বোনের লাশ কাঁধে তুলতাম বলতো? সাথে সাথে আদিলের বুকটা যেন ছ্যাদ করে উঠল। বুকের ভেতর অদ্ভুত এক যন্ত্রণা ছড়িয়ে পড়ল মুহূর্তেই। অয়ন, অয়ন দমের না বরং তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। এখন চিৎকার করছিস কেন? তখন মনে ছিল না যখন স্বার্থপরের মতো আমার বোনটাকে দূরে সরিয়ে দিয়েছিলি? কিভাবে এত খারাপ হলি তুই? আদিল নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে, মাথা নিচু, চোখে অপরাধবোধের ছাপ। ঠিক তখনই মাহি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসে। তার চোখ লাল, মুখ ভেজা কান্নায়, কাপা কান্না মেশানো কণ্ঠে সে বলে, আদিল ভাইয়া, আপনি কি আমাকে বিয়ে করবেন না? শুধু বিয়ে করলেই হবে। আমি আপনার রুমের এক কোণায় সারা জীবন কাটিয়ে দিব। কখনো আপনার কাছে বড় অধিকার চাবো না, তবুও আপনার নামের পাশে আমার নামটা লিখে দিবেন না? আমি থাকতে পারবো না আপনাকে ছাড়া। অনেক ভালোবাসি আপনাকে। তার চোখ দিয়ে অবিরাম অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে। কোনোভাবেই চোখের অশ্রু থামছে না। সে আবারও ডুকরে কেঁদে ওঠে। কেন বুঝেন না আপনি ছাড়া আমি শূন্য আদিল ভাইয়া? একটু আপন করে নিন না আমায়। আমার অশান্ত মনটাকে একটু শান্ত দিন। এই কথাগুলো যেন আদিলের বুকের ভেতর তীরের মতো বাঁধতে থাকে। এক মুহূর্ত আর দাঁড়াতে থাকতে পারে না সে। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে দ্রুত রুম থেকে বেরিয়ে যায়। আজ আর লুকিয়ে রাখা যায় না। আজ তাকে সব সত্যি বলতেই হবে। দ্রুত পায়ে সে নিজের রুমে গিয়ে আলমারি খুলে কয়েকটা ফাইল বের করে নেয়। তারপর বড় বড় পা ফেলে আবার সেই রুমের সামনে এসে দাঁড়ায়। রুমে ঢুকে সে ফাইলটা ছুঁড়ে দেয় অয়নের দিকে এবং কাতর কণ্ঠে বলে, আমি খারাপ, হ্যাঁ, আমি সত্যি সত্যি খারাপ। সবাই শুধু আমাকে দোষ দিচ্ছে, কিন্তু তোমরা কেউ কি একবারও জানতে চেয়েছো যে মেয়েকে আমি ছোট থেকে আগলে রেখেছি তাকে কেন হঠাৎ দূরে সরিয়ে দিলাম? কেন তাকে রেখে অন্য একজনকে বিয়ে করার কথা বলেছিলাম? সবাই বিস্মিত হয়ে তাকিয়ে থাকে। আদিল ধীরে ধীরে মাহির সামনে এগিয়ে আসে। তার দুই কার আলতো করে নিজের হাতে তুলে নেয়। সে ভাঙ্গা কণ্ঠে ফিসফিস করে, আই অ্যাম সরি কুইন, আই অ্যাম রিয়েলি রিয়েলি সরি। আমি কখনোই তোর কোমল হৃদয়ে আঘাত দিতে চাইনি। বিশ্বাস কর, তুই যতটুকু আমাকে ভালোবাসিস আমি তার চেয়েও 1000 গুণ বেশি ভালোবাসি তোকে। মাহির চোখ আরও ভিজে যায়। তাকে আদিল ভালোবাসে ভেবেই বুকের ভেতরে অদ্ভুত শীতল অনুভব হয়। মনে হয় 100 বছরের আগুন নিভে গিয়েছে। তবে আদিলের পরের কথাগুলো যেন সবাইকে স্তব্ধ করে দেয়। কিন্তু কি এই ভালোবাসা দেশ চিরস্থায়ী নয়? বলতো কুইন, আমি কিভাবে নিজের সুখের জন্য তোকে আঘাত দিই? আমি যে এই পৃথিবীতে ক্ষণস্থায়ী সময়ের জন্য এসেছি, তোকে ভালোবেসে সারা জীবন বুকে জড়িয়ে রাখতে পারবো না। তোকে একা পেলে আমাকে চিরতরে চলে যেতে হবে। মাহির শরীর কাঁপতে শুরু করে। কাঁপা কাঁপা কণ্ঠে সে জিজ্ঞেস করে, আ- আ- আপনি কি বলতে চাচ্ছেন আদিল ভাইয়া? আদিল চোখ বন্ধ করে এক মুহূর্ত দাঁড়িয়ে থাকে। তারপর ধীরে ভাঙ্গা কণ্ঠে বলে, আমি ইসোফেজিয়াল ক্যান্সারে আক্রান্ত কুইন। সঙ্গে সঙ্গেই মাহি কয়েক ধাপ পিছিয়ে গেল। তার বুকের ভেতর হঠাৎ তীব্র ব্যথা উঠল। অন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথা কাজ করছিল না। তড়িঘড়ি করে সে ফাইলটা খুলে টেস্ট রিপোর্ট বের করলো। কাগজের উপর বড় অক্ষরে লেখা, ইসোফেগাল ক্যান্সার। অয়নের চোখ বড় হয়ে গেল, হাত কাঁপতে শুরু করলো। পরের মুহূর্তেই রিপোর্টটা তার হাত থেকে মেঝেতে পড়ে গেল। রুমটা স্তব্ধ হয়ে গেল। কারোর মুখেই কোনো কথা নেই। সবাই অবিশ্বাস নিয়ে আদিলের দিকে তাকিয়ে আছে। আদিল ধীরে একটা নিঃশ্বাস নিল, যেন এতদিন ধরে বুকের ভেতর লুকিয়ে রাখা কথাগুলো বের করতে কষ্ট হচ্ছে। শান্ত গলায় সে বলল, অনেক বছর ধরে আমি ইসোফেজিয়াল ক্যান্সারে ভুগছি। প্রথমে শুধু গলা ব্যথা আর বুক ব্যথা করতো। তখন ভেবেছিলাম সাধারণ কিছু, তাই গুরুত্ব দিইনি। কিন্তু ধীরে ধীরে বুঝলাম ব্যাপারটা এত সহজ না। প্রায় 4 বছর ধরে এই রোগটা আমাকে তিলে তিলে শেষ করে দিচ্ছে। মাঝে মাঝে মুখ দিয়ে রক্ত বের হয়, এতটা যে যে দাঁড়িয়ে থাকা কঠিন হয়ে যায়।
কথাগুলো বলতে বলতে তার কণ্ঠ ভারী হয়ে আসে, তবুও সে নিচু স্বরে বলতে থাকে। ডাক্তার বলেছে চিকিৎসা খুব সীমিত, অপারেশন করা যায়, কিন্তু সেটাও খুব ঝুঁকিপূর্ণ। সবাই বাঁচে না, সেখান থেকে 10% মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসে, আর বাকি 90% অন্ধকারেই হারিয়ে যায়। হঠাৎ করেই আহি যেন নিজের শরীরের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল। তার পা কেঁপে উঠল, চোখ ঝাপসা হয়ে এলো, আর মুহূর্তের মধ্যেই সে মেঝেতেই লুটিয়ে পড়ল। তার পড়ে যাওয়া শব্দে অয়ন ভয়ে চমকে উঠল। তার বুকের ভেতরটা কেঁপে উঠল তীব্র আতঙ্কে। সে তড়িঘড়ি করে এগিয়ে গিয়ে আহিকে বুকে তুলে জড়িয়ে নিল। আর বাড়ির সবাই পাথরের মতো দাঁড়িয়ে আছে, কারোর মুখে কথা নেই। এতদিন ধরে তাদের ছেলেটা এমন ভয়ঙ্কর একটা রোগের সঙ্গে লড়াই করছে, আর তারা কেউ বুঝতেই পারেনি, কেউ খেয়াল করেনি তার চুপচাপ হয়ে যাওয়া, তার কষ্টের ভেতরে নীরবতা, তার জোর করে হাসার চেষ্টা। অয়নের বুকে মাথা রেখে আহি হঠাৎ তার শার্ট খামচে ধরল। তার শরীর কাঁপছে, শ্বাস ভেঙে যাচ্ছে কান্নায়। অয়ন ভাই, আমার ভাইয়া এসব কি বলছে? ভাইয়া সব মিথ্যে বলছে, তাই না? ঠিক তখনই আবার আহি হঠাৎ দাঁড়িয়ে গেল, আর তার চোখে আতঙ্ক। সে অয়নের হাত থেকে নিজেকে ছাড়িয়ে ছুটে গেল, আদিলের বুকে হামলে পড়ল। ভাইয়া? তার কণ্ঠ যেন বুক ফেটে বের হচ্ছে। ভাইকে না হারিয়েও তার তীব্র যন্ত্রণা সে তিলে তিলে বুঝতে পারছে তার আবদারের মানুষটাকে তাকে একা করে দিয়ে দূর আকাশে চলে যাবে। সে বুক ফাটা চিৎকার দিয়ে ওঠে। ভাইয়া, ও ভাইয়া, তুমি এসব কি বলছো? তুমি তোমার ছোট্ট বোনটাকে একা করে চলে যাবে? আমি কিভাবে তোমাকে ছাড়া থাকবো? তুমি হারিয়ে গেলে তোমার বোনটা যে একা হয়ে যাবে, তাকে তাকে কে তোমার মতো ভালোবাসবে? কে তার অবাধ্য আবদার পূরণ করবে বলো? আহি চোখ লাল হয়ে উঠেছে কান্নায়। সে নিজের বাবার দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে বলে উঠল, আব্বা, আপনি কিছু বলছেন না কেন? ভাইয়াকে বলুন না, সে যা বলছে সব মিথ্যা। ভাইয়া কোথাও যাবে না, ভাইয়া আমাদের সাথেই সারা জীবন থাকবে, বলুন। আহি ডুকরে ডুকরে কাঁদছে, শ্বাস কাঁপছে। তার জীবনে কোনো দিন সে তার ভাইকে এমন অসহায় অবস্থায় দেখেনি। আদিল ধীরে ধীরে নিজের ছোট বোনটাকে বুকে টেনে নিল, যেন খুব যত্ন করে আগলে রাখছে। এই মেয়েটা তার পৃথিবীর সবচেয়ে আদরের মানুষ। ছোট থেকেই নিজের হাতে বড় করেছে তাকে। তার সব আবদার, সব জেদ, সব কিছুই হাসি মুখে মেনে নিয়েছে। বোনটার চোখে পানি সে কখনো সহ্য করতে পারেনি, কিন্তু আজ তার কারণেই বোনটা কাঁদছে। আদিল চোখ বন্ধ করে একবার গভীর শ্বাস নিল, তারপর শান্ত ঠান্ডা কণ্ঠে বলল,